Hello everyone. Hello everyone. Welcome to my YouTube channel Study in Bengali. WBP কেপি এসআই ও কনস্টেবলের জন্য আমরা যে সিরিজটা শুরু করেছিলাম জিকের, আজকে তার ক্লাস নাম্বার 2। দেখো, এর আগে আমাদের যে প্রথম ক্লাসটা হয়েছিল সেই ক্লাসটাতে কিন্তু তোমাদের রেসপন্স অনেক কম এসেছে। তোমরা কিন্তু বলেছিলে যে এই যে WBP আর কেপির যে এসআই আর কনস্টেবল আছে তার ওপরে কিন্তু সেশন আনার জন্য, তো সেই কারণের জন্যই কিন্তু সেশন আনা হয়েছে। কিন্তু এত তোমাদের রেসপন্স কম হলে কি করে হবে? তো সবাই ক্লাসগুলোকে ভালো করে অ্যাটেন্ড করো। দেখো, এই যে ক্লাসগুলো তোমরা করছো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে যে রাজ্যসভায় সর্বাধিক মনোনীত সদস্য সংখ্যা কত হতে পারে। তো আমাদের যে রাজ্যসভা থাকে, সবার প্রথম রাজ্যসভার কথা ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? তো মনে রাখবে, ভারতীয় সংবিধানের যে আর্টিকেল তোমার হচ্ছে 80 আছে, সেখানে কিন্তু রাজ্যসভার কথা উল্লেখ আছে। আর এই রাজ্যসভাতে কিন্তু একটা ফ্যাক্ট বলা আছে যে সবার প্রথম যে রাজ্যসভাতে কতগুলো তোমার হচ্ছে সিট সংখ্যা থাকবে বা কতগুলো মেম্বার থাকবে, 238 জন কিন্তু তোমার ইলেক্টেড মেম্বার থাকবে। এছাড়াও কিন্তু প্রেসিডেন্ট চাইলে কতজনকে তোমার আলাদাভাবে নিয়োগ করতে পারে? প্রেসিডেন্ট কিন্তু চাইলে মোট 12 জনকে নিয়োগ করতে পারে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যসভাতে মনোনীত মোট সদস্য সংখ্যা কত হয়ে যাচ্ছে? 238 প্লাস হচ্ছে তোমার 12, 250। আর এই 250 কিন্তু হয়ে যাচ্ছে কি রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা। আর রাষ্ট্রপতি কতজনকে তোমার হচ্ছে রাজ্যসভাতে নিয়োগ করতে পারে? তো মনে রাখবে, রাষ্ট্রপতি কিন্তু 12 জনকে কী করতে পারে না, 12 জনকে কিন্তু রাজ্যসভাতে নিয়োগ করতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 2 নাম্বার কোশ্চেন, যে ড্রিবলিং শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? খুব ফেমাস একটা শব্দ কিন্তু হচ্ছে ড্রিবলিং, ঠিক আছে? তো এই যে ড্রিবলিং শব্দটা আছে, এটা কোন স্পোর্টসের সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ড্রিবলিং কিসের সাথে সম্পর্কযুক্ত? ড্রিবলিং কিন্তু ফুটবলের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক আছে? ড্রিবলিং কথাটা কিন্তু ফুটবলের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 3 নাম্বার কোশ্চেন, যে ভারতের রাষ্ট্রপতি কোন আর্টিকেলে লোকসভা ভেঙে দিতে পারে? দেখো, সবার প্রথমে এখানে লোকসভার কথা বলা হয়েছে। তো ভারতীয় সংবিধানে তোমার হচ্ছে, দেখো, এই যে পার্লামেন্টারি যে সিস্টেমটা আছে, সেই পার্লামেন্টারি সিস্টেমটা কত নাম্বার থেকে কত নাম্বার আর্টিকেল পর্যন্ত আছে? দেখো, এটা কিন্তু আমাদের যে তোমার 79 নাম্বার আর্টিকেলে কিন্তু বলা হয়েছে যে ভারতে একটা পার্লামেন্ট থাকবে। আর আমরা সকলে জানি পার্লামেন্টের কিন্তু মেন 3টে অঙ্গ হয়ে থাকে। একটা হচ্ছে প্রেসিডেন্ট, একটা ভাইস প্রেসিডেন্ট, আর একটা কি, আর একটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের যে একটু ভুল বলা হয়ে গেল। আমাদের যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টের 3টে প্রধান অঙ্গ কী? একটা কিন্তু হয়ে যাচ্ছে লোকসভা। এখানে আমি লিখছি, ঠিক আছে? মনে করো এখানে আমি লিখলাম আমাদের যে পার্লামেন্ট থাকে, সেই পার্লামেন্টের মধ্যে তোমার একটা কিন্তু থাকে হচ্ছে লোকসভা, ঠিক আছে? একটা কি থাকে? একটা হয়ে যাচ্ছে কিন্তু রাজ্যসভা, ঠিক আছে? একটা লোকসভা, একটা রাজ্যসভা, আর একটা কি থাকে? আর কিন্তু আমাদের প্রেসিডেন্ট। এই যে তিনটে উইং নিয়ে কিন্তু কি হয়েছে, আমাদের পার্লামেন্টটা তৈরি হয়েছে। এইবার দেখো, এই যে পার্লামেন্টের লোকসভার মধ্যে যে সিটিংটা হয়, ঠিক আছে, সেই সিটিং চাইলে কিন্তু রাষ্ট্রপতি কী করতে পারে? রাষ্ট্রপতি কিন্তু ভেঙে দিতে পারে। তো সেটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী পারে? তো সেটা কিন্তু আর্টিকেল 85 2B, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেল অনুযায়ী কিন্তু কী করতে পারে না, রাষ্ট্রপতি কিন্তু তোমার হচ্ছে আমাদের যে লোকসভা অনগোয়িং যেটা চলছে সেটা কিন্তু ভেঙে দিতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 4 নাম্বার কোশ্চেন, যে আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দের আইনজীবী কে ছিলেন? ঠিক আছে, আমরা কিন্তু সকলে জানি আলিপুর বোমা মামলার কথা, ইতিহাসে কিন্তু মোটামুটি সকলেই পড়েছি। তো এই আলিপুর যে বোমা হামলা হয়েছিল তার যে মূল কাণ্ডারি কে ছিলেন? তিনি কিন্তু ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ। আর এই যে অরবিন্দ ঘোষ আছে, তো আর এই অরবিন্দ ঘোষের জন্য যখন অরবিন্দ ঘোষকে ফাঁসি দেওয়ার কথা বলা হয়েছিল, তখন তার হয়ে কে তোমার হচ্ছে মানে ওকালতি করেছিলেন? তার উকিলের নাম কি ছিল? তো দেখো, ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। বিপিন চন্দ্র পাল দিয়েছে, গোপালকৃষ্ণ গোখলে দিয়েছে, চিত্তরঞ্জন দাস দিয়েছে, আর তোমার দিয়েছে তেজ বাহাদুর সাপ্তু। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস কিন্তু একজন খুব নামকরা ব্যারিস্টার বা উকিল ছিলেন সেই সময় দাঁড়িয়ে। আর ইনি কিন্তু কী করেছিলেন না, আলিপুর বোমা মামলার প্রধান যে অভিযুক্ত তোমার হচ্ছে আমাদের অরবিন্দ ঘোষ, তার হয়ে কিন্তু ওকালতি করেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 5 নাম্বার কোশ্চেন, যে আফিম গাছের কাঁচা ফলের ত্বকে তোমার হচ্ছে পাওয়া যায় ড্যাশ। ঠিক আছে, এক কথায় আফিমের মধ্যে আমরা কি পাই? ঠিক আছে, আফিমের মধ্যে যে আফিম থাকে, সেই আফিমের মধ্যে আমরা কি পাই বা কোন তোমার হচ্ছে সাবস্টেন্সটা পাই, সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আফিনের মধ্যে আমরা মরফিন পেয়ে থাকি। ঠিক আছে, আফিন কি? আফিন কিন্তু তোমার হচ্ছে একটা নেশার দ্রব্য। তো এর ভেতরে আমরা কি পেয়ে থাকি? এর ভেতরে কিন্তু আমরা পেয়ে থাকি হচ্ছে আমাদের যে
মরফিন থাকে সেটা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 6 নাম্বার কোশ্চেন, যে সংবিধানের কত নাম্বার ধারায় কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে। ঠিক আছে, দেখো কি বলছে, সংবিধানের কোন ধারার ফলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে। এক কথায় এখানে দেখো এই লাইনটার মানে বুঝতে হবে, রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে মানে কি, সেখানে কিন্তু তোমার হচ্ছে রাষ্ট্রপতি শাসন, রাজ্য সরকারের যে শাসন চলছে সেটাকে ক্যান্সেল করে দিয়ে বা সেটাকে বরখাস্ত করে দিয়ে কিন্তু রাষ্ট্রপতি শাসন ওখানে চালু হবে। আর ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি শাসনের কথা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, তো মনে রাখবে ভারতীয় সংবিধানের যে রাষ্ট্রপতি শাসন আছে সেটা কিন্তু 356 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। ঠিক আছে, আর 352 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে, 352 নম্বর আর্টিকেলে কিন্তু বলা হয়েছে জাতীয় জরুরি অবস্থা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, জাতীয় জরুরি অবস্থার কথা কিন্তু বলা হয়েছে 352 নম্বর আর্টিকেল। আর এই যে রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে কত নম্বর আর্টিকেল অনুযায়ী, রাষ্ট্রপতি শাসনের কথা কিন্তু বলা হয়েছে 356 নম্বর আর্টিকেল অনুযায়ী। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 7 নম্বর কোশ্চেন, যে রামানন্দের শিষ্যদের মধ্যে সর্বাধিক খ্যাতি কে অর্জন করেছিলেন। তো আমরা সকলেই জানি যে রামানন্দের যে শিষ্যরা ছিলেন তার মধ্যে সবথেকে বেশি তোমার হচ্ছে প্রসিদ্ধ কার নাম, তার মধ্যে সবথেকে বেশি প্রসিদ্ধ কিন্তু হয়ে যাচ্ছে কবির। ঠিক আছে, রামানন্দের যত শিষ্য ছিলেন তার মধ্যে সবথেকে বেশি প্রসিদ্ধ কিন্তু কে ছিলেন, সবথেকে বেশি প্রসিদ্ধ বা ফেমাস কিন্তু আমরা বলতে পারি কবির। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 8 নম্বর কোশ্চেনটা একবার আমরা পড়ে নিই, তারপর আমরা অপশানে যাব। যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্যায়ভাবে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে বা বিনা কারণে গ্রেপ্তার করে সেক্ষেত্রে সেই ব্যক্তি কী কী স্টেপ নিতে পারে, বা সেক্ষেত্রে সেই ব্যক্তিকে কোর্টে উপস্থাপন করা হলে সে কী কী পদক্ষেপ নিতে পারে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। সেটা কত নম্বর আর্টিকেলে আছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর্টিকেল 22। ভারতীয় সংবিধানের যে আর্টিকেল 22 নম্বর ধারা আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে যদি জোর করে আটক করা হয় বা তাকে যদি কোনো রকম কারণ ছাড়াই অভিযুক্ত করে তোমার হচ্ছে জেলে বন্দি করা হয়, সেক্ষেত্রে সে বিভিন্ন রকমের তোমার হচ্ছে আমাদের যে অনগোয়িং যে তোমার হচ্ছে প্রসিডিওরটা থাকবে ক্রিমিনাল অফেন্সের, কোর্টে গিয়ে কিন্তু সে কী করতে পারবে না, কোর্টে গিয়ে কিন্তু সে এই বিষয়গুলোকে জানাতে পারবে কত নম্বর ধারা অনুযায়ী, আর্টিকেল 22 নম্বর ধারা অনুযায়ী। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 9 নম্বর কোশ্চেন, যে রাজ্যসভার সর্বাধিক মনোনীত সদস্য সংখ্যা কত হতে পারে। দেখো আগের যে কোশ্চেনটা ছিল সেটা কি ছিল, সেটা ছিল যে রাষ্ট্রপতি রাজ্যসভাতে কতজনকে নিয়োগ করতে পারে। তো আমরা সকলেই জানি রাষ্ট্রপতি কিন্তু কতজন সদস্যকে নিয়োগ করতে পারে, 12 জন সদস্যকে নিয়োগ করতে পারে। এবার কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেন বলেছে যে রাজ্যসভায় সর্বাধিক মনোনীত সদস্য সংখ্যা কত হতে পারে। তো রাজ্যসভাতে তো মনোনীত করতে পারে একমাত্র রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারে, আমরা একটু আগে দেখলাম রাষ্ট্রপতি কিন্তু 12 জন সদস্যকে মনোনীত করতে পারে। এবার এই যে রাজ্যসভা আছে, এই রাজ্যসভা সম্পর্কে একটা জিনিস তোমরা মনে রাখবে, এটা কিন্তু একটা স্থায়ী সদন। ঠিক আছে, এটাকে কিন্তু কোনো রকমভাবে ভাঙা যায় না। যেরকম আমরা কিন্তু জানি যে লোকসভা, ঠিক আছে, লোকসভার মেয়াদকাল কত হয়ে থাকে, লোকসভার মেয়াদকাল কিন্তু হয়ে থাকে 5 বছর। ঠিক আছে, কিন্তু ঠিক সেরকম করে যে রাজ্যসভা থাকে সেই রাজ্যসভার মেয়াদকাল কত হয়ে থাকে, রাজ্যসভার কিন্তু কোনো রকম মেয়াদকাল হয় না, কারণ এটা কিন্তু একটা স্থায়ী সদন। ঠিক আছে, এটা কিন্তু একটা স্থায়ী সদন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, যে দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কোশ্চেনটা কি, কোশ্চেনটা হয়ে যাচ্ছে যে দাচিগ্রাম জাতীয় উদ্যান এটা কোথায় দেখতে পাওয়া যায়। খুব ফেমাস কিন্তু তোমার হচ্ছে একটা ন্যাশনাল পার্ক এটা, এই যে দাচিগ্রাম ন্যাশনাল পার্ক। আর এটা কোথায় দেখতে পাওয়া যায়, তো মনে রাখবে দাচিগ্রাম যে ন্যাশনাল পার্ক আছে সেটা কিন্তু জম্মু কাশ্মীরে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, জম্মু কাশ্মীরের খুব ফেমাস যে ন্যাশনাল পার্কের মধ্যে কিন্তু একটা পড়ছে এই দাচিগ্রাম ন্যাশনাল পার্ক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো আজকে আমি কোশ্চেনগুলোকে টু দি পয়েন্ট বলারই চেষ্টা করছি যাতে তোমাদের খুব তাড়াতাড়িভাবে 20টা কোশ্চেনের অ্যান্সার হয়ে যায়, আর যাতে তোমাদের সময়টা কম তোমার হচ্ছে এক্ষেত্রে ওয়েস্ট হয়। দেখো সবার প্রথমে তারপরে লাস্টে কি বলছে, 11 নম্বর কোশ্চেন কি বলছে, যে রিং অফ ফায়ার কোন মহাসাগরকে কেন্দ্র করে অবস্থিত। রিং অফ ফায়ার মানে কি, দেখো রিং অফ ফায়ারকে কিন্তু আমরা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, ঠিক আছে, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় যে মেঘলা আছে সেটা নামে কিন্তু পরিচিত। এক কথায় আমরা এই যে রিং অফ ফায়ার আমরা মানে কি বলি, আমরা কিন্তু এটা পড়েছি রিং অফ ফায়ার মানে কিন্তু হয়ে যাচ্ছে আগ্নেয় বলয়। অর্থাৎ তোমরা কিন্তু জানো যে প্রশান্ত মহাসাগরের নিচে কিন্তু এরকম আগ্নেয় বলয় আছে, যেখানে কি আছে, যার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে আগ্নেয়গিরি আছে যেখান থেকে অগ্নুৎপাত হয়। তো এই যে রিং অফ ফায়ার এটা কোন মহাসাগরের নিচে আছে, তো আমি কিন্তু বলেই দিয়েছি এটা কিন্তু প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 12 নম্বর কোশ্চেনটা একটু দেখবে যে কোন কয়লার মধ্যে 90 থেকে 95% কার্বন থাকে। অর্থাৎ এই যে তোমার দেখো কয়লার কিন্তু শ্রেণীবিভাগ আছে, ঠিক আছে। কয়লার শ্রেণীবিভাগ কেমন করে আছে দেখো, এখানে আমরা অপশান মধ্যে কিন্তু আমরা যেতে পারি। দেখো তোমরা যে অপশান 4টে দেখতে পাচ্ছ, এই 4 রকমেরই কিন্তু কয়লা হয়ে থাকে, ঠিক আছে। যে 4টে তোমরা অপশান দেখতে পাচ্ছ, এই 4 রকমের কয়লাই কিন্তু হয়ে থাকে সবথেকে ভালো। এবার এই যে অ্যানথ্রাসাইট দেখতে পাচ্ছ, এই অ্যানথ্রাসাইটে কিন্তু 90 থেকে 95% কী থাকে, 90 থেকে 95% তোমার হচ্ছে কার্বন থাকে। আর এই অ্যানথ্রাসাইটকেই কিন্তু সবথেকে ভালো প্রজাতির কয়লা বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আর ভারতে সবথেকে বেশি তোমার কোন ধরনের কয়লা পাওয়া যায়, তো মনে রাখবে ভারতে কিন্তু সবথেকে বেশি তোমার হচ্ছে পাওয়া যায় বিটুমিনাস টাইপের কয়লা, ঠিক আছে। ভারতে সবথেকে বেশি কিন্তু পাওয়া যায় বিটুমিনাস টাইপের কয়লা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 13 নম্বর কোশ্চেন, যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তর কোথায় অবস্থিত। দেখো এই যে তোমার সোলার অ্যালায়েন্স আছে, একমাত্র ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যার সদর দপ্তর কিন্তু ভারতে আছে, ঠিক আছে। সেটা কি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে ISA বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এক কথায় কিন্তু আমরা বলতে পারি আন্তর্জাতিক যে তোমার হচ্ছে সৌর তোমার হচ্ছে সংযুক্তি বা সৌর তোমার হচ্ছে সংগঠন, আমরা এখানে বলতে পারি আন্তর্জাতিক সৌর সংগঠন। তো এর সদর দপ্তর কোথায় আছে, তো মনে রাখবে একমাত্র ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যার সদর দপ্তর কোথায় আছে, ভারতে আছে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে ISA। তো এটা ভারতের কোথায় আছে, তো মনে রাখবে এটা কিন্তু ভারতের গুরগাঁওতে আছে। গুরগাঁওতে কিন্তু ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তর আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, এইবার দেখো তোমাদেরকে যদি এই যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সম্পর্কে একটা এক্সট্রা ফ্যাক্ট বলে রাখি, তো মনে রাখবে 2015 সালে একটা তোমার হচ্ছে মানে একটা তোমার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যেটাকে কিন্তু বলা হয় COP21। কি বলা হয় সেটাকে, COP21। কপের ফুল ফর্ম কি, কপের ফুল ফর্ম কিন্তু হয়ে যাচ্ছে কনফারেন্স অফ পার্টিজ, যেখানে কিন্তু বিশ্বের প্রত্যেকটা বড় বড় দেশ অংশগ্রহণ করে তোমার হচ্ছে এনভায়রনমেন্টাল যে ব্যাপারগুলো থাকে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। এখানে কিন্তু ভারত আর ফ্রান্স, ঠিক আছে, ইন্ডিয়া আর ফ্রান্স, ইন্ডিয়া প্লাস ফ্রান্স মিলে কিন্তু এই রকম একটা সংগঠন, যার নাম কিন্তু এখন বর্তমানে কি আছে, যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা ISA, এই সংগঠনটা তৈরির কথা বলা হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 14 নম্বর কোশ্চেন, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন, ঠিক আছে। আর একবার পড়ছি, দেখো শুনে নেবে ঠিকভাবে, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের সম্পূর্ণরূপে চালু হয়েছিল। মানে জাতীয় গ্রামীণ যে স্বাস্থ্য মিশন ছিল সেটা সম্পূর্ণভাবে চালু হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কি কি বলেছে, দশম বলেছে, একাদশ বলেছে, দ্বাদশ বলেছে, আর কোনোটিই নয়। তো মনে রাখবে এই যে তোমার হচ্ছে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন, এটা কত সালে শুরু হয়েছিল, তো মনে রাখবে এটা কিন্তু একাদশে শুরু হয়েছিল। মানে যে একাদশতম তোমার যে তোমার এটা ছিল, ঠিক আছে, একাদশতম তোমার যে আমাদের বলতে পারি আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান ছিল, সেটাতেই কিন্তু এটা শুরু করা হয়েছিল। এবার এটা কত সাল পর্যন্ত এক্সিস্টিং ছিল কে বলতে পারবে, তো দেখো এই যে তোমার পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাটা ছিল, এটা কত তোমার মানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত ছিল, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই যে একাদশতম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল, সেটা কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল। অনেক সময় কিন্তু পরীক্ষাতে এরকম কোশ্চেনও দিতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়, ঠিক আছে। দেখো কলিঙ্গ পুরস্কার মানে কি, দেখো কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, তো মনে রাখবে কলিঙ্গ পুরস্কার কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য যে অবদান, তার জন্য কিন্তু কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। কলিঙ্গ পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 16 নম্বর কোশ্চেন, যে ভোজপুরি ভাষা ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে ব্যবহৃত হয়। খুব সোজা একটা কোশ্চেন, খুব ইজি একটা কোশ্চেন, এর থেকে সোজা কোশ্চেন আর হতে পারে না। যে ভোজপুরি ভারতের কোন রাজ্যের একটি ভাষা, তো আমরা কিন্তু সকলেই জানি, আমরা কিন্তু অনেকে ভোজপুরি গান শুনতে পছন্দও করি। তো মনে রাখবে ভোজপুরি কিন্তু বিহার, ঠিক আছে। ভোজপুরি মানেই কিন্তু হয়ে যাচ্ছে বিহার। বিহারের যে ভাষা তাকে কিন্তু ভোজপুরি ভাষা বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিহার। বিহারের ভাষাকে কিন্তু বলা হয়ে থাকে ভোজপুরি ভাষা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 17 নম্বর কোশ্চেন, যে কস্টিক সোডার রং কেমন হয়ে থাকে, ঠিক আছে। তো কস্টিক সোডার রং কেমন হয়ে থাকে, ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, সাদা বলেছে, নীল বলেছে, লাল বলেছে, আর বেগুনি
খনি বলেছে। তো কোশ্চেনটা কী ছিল? কোশ্চেনটা ছিল কিন্তু তোমার হয়ে যাচ্ছে কস্টিক সোডা। ঠিক আছে, তো কস্টিক সোডার রং কী? তো মনে রাখবে কস্টিক সোডার রং কিন্তু হয়ে যাচ্ছে সাদা। ঠিক আছে, কস্টিক সোডার রং কী? কস্টিক সোডার রং কিন্তু হয়ে যাচ্ছে সাদা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকের 18 নম্বর কোশ্চেন, যে একটি পদার্থের তরল অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম কি? দেখো এটা কিন্তু সায়েন্সের একটা কোশ্চেন আর খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। মনে করো কোনো একটা পদার্থ আছে, সবার প্রথম তোমাদেরকে পদার্থের ধর্মটা বলে রাখি। দেখো পদার্থের ধর্মটা জেনারেলি কী হয়ে থাকে? সবার প্রথমে ওটা কঠিন থাকে। কঠিনকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেটা কেমন হয়ে যায়? তাহলে সেটা তরল হয়ে যায়। আর তরলকে যদি আমরা তাপ প্রয়োগ করি সেক্ষেত্রে কী হয়? তরল কিন্তু তোমার হয়ে যায় গ্যাস। কিন্তু এমন কিছু কিছু পদার্থ আছে যেগুলো কিন্তু একদম কঠিন থেকে গ্যাসে রূপান্তরিত হয়ে যায়, মাঝখানের এই তরল অবস্থার মধ্যে তারা কিন্তু আসে না। তো সেই যে প্রক্রিয়া, কোনো একটা পদার্থ সেটা কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসে রূপান্তর হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, তাকে কি বলা হয়ে থাকে? তো মনে রাখবে তাকে কিন্তু বলা হয়ে থাকে ঊর্ধ্বপাতন। ঠিক আছে, কি বলা হয়ে থাকে? তাকে কিন্তু বলা হয়ে থাকে ঊর্ধ্বপাতন। আর ইংলিশে এটাকে কি বলা হয়ে থাকে? ইংলিশে কিন্তু এটাকে বলা হয় তোমার সাবলিমেশন। কি বলা হয়? সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 19 নম্বর কোশ্চেন, যে কোন যুগে গান্ধার শিল্পের উত্থান ঘটে? ঠিক আছে, তো গান্ধার শিল্প সম্পর্কে আমরা কিন্তু সকলে জানি। গান্ধার শিল্প কিন্তু ভারতের খুব ফেমাস একটা তোমার শিল্প ছিল এনশিয়েন্ট ইন্ডিয়াতে। ঠিক আছে, তো এই যে গান্ধার শিল্প ছিল, এই গান্ধার শিল্প তার ম্যাক্সিমাম পিক বা সবথেকে ভালো পজিশনে কখন পৌঁছেছিল? কোন আমলে পৌঁছেছিল? কুষাণ যুগে, গুপ্ত যুগে, তারপরে শশাঙ্কের আমলে আর পাল যুগে। তো মনে রাখবে গান্ধার শিল্পের সবথেকে ভালো বিকাশ কিন্তু হয়েছিল কুষাণ যুগে। ঠিক আছে, কুষাণ যুগে কিন্তু গান্ধার শিল্প একদম ফুলে ফেপে উঠেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 20 নম্বর কোশ্চেন, যে ইবাদাত খানা কি? সবার প্রথম দেখো এই যে ইবাদাত খানা আছে, এই ইবাদাত খানা কে বানিয়েছিল? তো মনে রাখতে হবে এই ইবাদাত খানা কিন্তু বানিয়েছিল সম্রাট আকবর। আর এই ইবাদাত খানা কেন বানিয়েছিল? তো এটা কি আসলে? এটা একটা গ্রন্থ বা বই, ধর্ম আলোচনার কক্ষ, একটি মসজিদ আর একটা নতুন ধর্ম। দেখো এই যে ইবাদাত খানা ছিল, এটা কিন্তু হয়ে যাচ্ছে একটা ধর্ম আলোচনার কক্ষ। দেখো আকবর কি করতো? আকবর কিন্তু তার সময় তার যতটুকু এরিয়া ছিল তার আন্ডারে পড়তো, সেখান থেকে বিভিন্ন জ্ঞানী গুণী ধর্মনিরপেক্ষভাবে, এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ, ধর্মনিরপেক্ষভাবে কিন্তু আকবর বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে থেকে জ্ঞানী গুণী ব্যক্তিকে একটা ঘরের মধ্যে ডাকতেন। সেখানে কিন্তু একটা মিটিং মতো হতো দেশের ভালোর জন্য। ঠিক আছে, সেখানে মুসলিমরা থাকতো, সেখানে খ্রিশ্চানরা থাকতো, সেখানে হিন্দুরা থাকতো, সকলেই কিন্তু থাকতো। তাদের কাছ থেকে কিন্তু আকবর পরামর্শ নিতেন। একেই কিন্তু বলা হয় ইবাদাত খানা। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। আজকে কোশ্চেনগুলো একটু র্যাপিডলি বলার চেষ্টা করেছি। ঠিক আছে, অনেকের 4টে অপশান পড়লে তোমার হচ্ছে অসুবিধা হয়, সেই কারণের জন্য কিন্তু টু দি পয়েন্ট অ্যান্সার বলার চেষ্টা করেছি। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইকের মাধ্যমে জানিও, ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরাই কিন্তু রিকোয়েস্ট করেছিলে যে ডাব্লিউবিপি, ঠিক আছে, ডাব্লিউবিপি আর কেপির এসআই এবং কনস্টেবলের ওপরে সিরিজ নিয়ে আসার জন্য। তাহলে তোমরা কেন দেখছো না এগুলোকে? তোমরা কিন্তু অবশ্যই দেখো, ক্লাসগুলোকে প্রত্যেক দিন অ্যাটেন্ড করো, ক্লাসগুলোকে মক হিসেবে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।